আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক সিক্রেশন, অর্থাৎ হিউম্যান বডিতে কিভাবে আমাদের স্টোমাকে অ্যাসিড সিক্রেট হয় এবং এটা আমরা কিভাবে প্রিভেন্ট করব বা এটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব হাইপার অ্যাসিডিটিক কন্ডিশনে। সেই বিষয়গুলো আমরা মলিকুলার লেভেলে বিস্তারিত আলোচনা করব। আমরা মোটামুটি রাফলি যতটুকু জানি যে ওখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়। আসলেই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয় বা কিভাবে হয়, আদৌ হয় কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি, বেসিক কিছু কথা আমাদের আগে বলা দরকার। অ্যাসিড সিক্রেট কতটুকু করতে হবে, অ্যাসিড সিক্রেট হবে কিনা, দরকার কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের ব্রেন থেকেই প্রথমত নির্ধারিত হয়। তারপরে আমাদের স্টোমাক কন্ডিশনটা সেটা ডিটারমাইন করে, পরবর্তীতে ইন্টেস্টিনাল বিষয়টা নিয়ন্ত্রিত করে। অর্থাৎ আমাদের এই অ্যাসিড সিক্রেশনের বিষয়টাকে আমরা তিনটে ফেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেফালিক ফেজ, অর্থাৎ যখন আমরা খাবার দেখি বা খাবারের স্মেল নেই, তখনই একটা ব্রেন থেকে ভেগাস নার্ভের মধ্যে একটা সিগন্যাল আমাদের স্টোমাকে চলে যায় এবং অ্যাসিড সিক্রেশনের প্রক্রিয়া শুরু হয়। হুম এটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের স্টোমাকের খাবারের নেচার, খাবারের কন্টেন্ট অনুযায়ী স্ট্রেচিং হয় এবং ওখানে লোকাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনের মাধ্যমে অ্যাসিড সিক্রেশন শুরু হয়। আরেকটা হচ্ছে ইন্টেস্টিনাল, অর্থাৎ এইখানে আমাদের মূলত রেগুলেটরি অর্থাৎ ইনহিবিটরি বিষয়টা কাজ করে, কিছু এসিএল সিক্রেশনে রোল প্লে করে। তো প্রথমত আমরা যদি এটাকে রাফলি একটু বলার চেষ্টা করি যে আমাদের সেফালিক ফেজে, অর্থাৎ আমাদের যে ব্রেন থেকে যে আমাদের কি বলে স্মেল এবং চোখের সাইট কি ধরনের খাবার দিচ্ছি সেটার উপর ভিত্তি করে আমরা যদি সেফালিক ফেজের বিষয়টা বলি, তাহলে এখানে মোটামুটি 30% আমাদের এই সেল সিক্রেশন এটার মাধ্যমে রেগুলেট হয়। এছাড়া যদি আমরা গ্যাস্ট্রিক ফেজের কথা বলি, তাহলে কিন্তু এখানে 60 থেকে 70% এই সেল সিক্রেশনের জন্য এটা রেসপন্সিবল। আর একটা হচ্ছে ইন্টেস্টিনাল। তা ইন্টেস্টিনাল আমরা আগেই বললাম যে এটা মূলত 10%, বাট মেনলি এটা ইনহিবিটরি রোল প্লে করে। তো এটা আমরা রাফলি বললাম যে আমাদের খাবার দেখা, স্মেল নেওয়া থেকে শুরু করে আমাদের স্টোমাকের কন্ডিশন এবং পরবর্তীতে ইন্টেস্টিনাল নেচার, এগুলো মিলিয়ে কিন্তু আমাদের স্টোমাক থেকে অ্যাসিড কতটুকু সিক্রেট হবে সেই বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়। এখন বিষয় হচ্ছে অ্যাসিড সিক্রেশন কোত্থেকে হয়। হ্যাঁ, তাহলে আমাদের মূল জায়গাটা হলো যে স্টোমাক। তাহলে আমরা জানি যে স্টোমাকের থেকে কিন্তু HCl সিক্রেট হয়। এখন স্টোমাকের আমরা বেসিক একটা স্ট্রাকচার যদি প্রাথমিকভাবে একটা ধারণা নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা রাফলি একটু এঁকে দেখাই, সেটা হচ্ছে মোটামুটি স্টোমাক। তো স্টোমাকের আমাদের আপার পার্টটাকে আমরা বলছি ফান্ডাস। হ্যাঁ, এছাড়া মেইন যেটা বডি, অর্থাৎ এটাকে বলা হয় বডি, অর্থাৎ এটা হলো কর্পাস। আর এই যে আমাদের ডিউডেনামের ঠিক আগে এই রিজিয়নটা হচ্ছে আমাদের অ্যান্ট্রাম। এই তিনটা রিজনকে আমি আলাদাভাবে চিন্তা করছি, বিকজ এই তিনটাই কিন্তু আমাদের অ্যাসিড সিক্রেশনের জন্য হাইলি রেসপন্সিবল। তার ভিতরে আমাদের অন্যতম বিষয় যেটা, সেটা হচ্ছে ফান্ডাস এবং বডি। হ্যাঁ, এই ফান্ডাস এবং বডি এই রিজিয়নটাকে আমরা অবজেন্টিক এরিয়া বলি, যেখানে মেনলি আমাদের যে প্যারাটাল সেল, অর্থাৎ আমাদের অ্যাসিড সিক্রেশনের জন্য মেন যে সেল, সেটার নাম আমরা বলছি যে প্যারাইটাল সেল। এটাকে আমরা আরেকটা নাম দিয়ে বলছি যে অবজেন্টিক সেল। এই সেলটাই কিন্তু মূলত অ্যাসিড সিক্রেশনের জন্য রেসপন্সিবল এবং এই সেলটায় মূলত আমাদের থাকে হচ্ছে এই ফান্ডাস এবং বডি রিজনে, ম্যাক্সিমাম হচ্ছে এই বডি অর্থাৎ কর্পাস রিজনে। ওকে, এখানে আমাদের এই প্যারাটাল সেলের আধিক্য অনেক বেশি। এখন এই প্যারাটাল সেল ফুললি অ্যাসিড সিক্রেশনের জন্য রেসপন্সিবল, কিন্তু এদের রেগুলেটর আছে, এদের মডিফায়ার আছে, এদের ইনফ্লুয়েন্সার সেল এদের আশপাশে অনেক আছে। অর্থাৎ আমরা জানি যে প্যারাটাল সেল এক ধরনের একেবারে ওয়েল অর্গানাইজড এপিথেলিয়াল সেল। এখন এর আশেপাশে অনেক ধরনের আদার সেল আছে, যে সেলগুলো আমাদের এই প্যারাটাল সেল থেকে
প্রপারলি HCl বা আমাদের যে গ্যাস্ট্রিক সিক্রেশনে হেল্প করে। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে কিনা সেটা আমরা একটু পরে ক্লিয়ার হব। সেক্ষেত্রে আমাদের যে আমরা এই স্টোমাকের ইনার লেয়ারে যদি যাই, হ্যাঁ? তাহলে আমরা একেবারেই ভিতর থেকে আমাদের যে মিউকোসা, সাবমিউকোসা বা এই ধরনের যে লেয়ার গুলো আছে সেগুলো বলতে হবে। অত ফিজিওলজিতে আমরা যাব না। তো আমরা এই প্যারাইটাল সেলটাকে হাইলাইট করে এটার কয়েকটা ২ টা দিক আমরা চিন্তা করে কিভাবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি বা আসলেই অ্যাসিড সিক্রেট কোনটা হয় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তাহলে আমরা যে বিষয়টা বললাম এখানে যে মেইনলি আমাদের অ্যাসিড সিক্রেটরি সেল যেটা প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল সেটা মেইনলি আমাদের কর্পাস বা ফ্রন্টাল রিজনে থাকে। আর এন্ট্রাম রিজনে কিছু সেল আছে যেগুলো অ্যাসিড সিক্রেটরি হেল্প করে। তো এই জায়গাটাতে আমরা যদি না মুছে একটু বলেই ফেলি যে এই জায়গাগুলোতে কোন সেল থাকে তাহলে মনে হয় এখনই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই ফান্ডাস এবং কর্পাস এই যে মেইন রিজন এই রিজনে কিন্তু আমাদের থাকে হচ্ছে অন্যতম যে প্যারাইটাল সেলের পাশাপাশি অন্য যে রেগুলেটরি সেল সেটা হচ্ছে আমাদের থাকে হলো এন্টেরোক্রোমাফিন লাইক সেল, অর্থাৎ ECL সেল, হ্যাঁ? এটা থাকে অনেক প্রচুর পরিমাণে থাকে। এছাড়া আমাদের থাকে হচ্ছে ডি সেল, হ্যাঁ? তাহলে এটা একটু বলে রাখি যে এন্টেরোক্রোমাফিন লাইক সেল এই সেলটা থেকে কিন্তু আমাদের তৈরি হয় হচ্ছে হিস্টামিন, হ্যাঁ? হিস্টামিন তৈরি হয়। আর যে ডি সেল এই ডি সেল থেকে আমাদের আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখালে বেশি ভালো হতো, হ্যাঁ? এটা হচ্ছে ডি সেল। এই ডি সেল থেকে বেসিক্যালি তৈরি হয় হচ্ছে আমাদের সোমাটোস্ট্যাটিন, হুম? আর আমাদের এই রিজিয়নে অর্থাৎ এই অ্যান্ট্রাম রিজিয়নে, হ্যাঁ? এখানে বিশেষ ধরনের সেল থাকে যেটার নাম হলো আমাদের জি সেল, হ্যাঁ? জি সেল মানে গ্যাস্ট্রিক সেল। এখান থেকে মূলত আমাদের তৈরি হয় হচ্ছে গ্যাস্ট্রিন, ওকে? এই গ্যাস্ট্রিন তৈরি হয়। এটাও কিন্তু আমাদের এই HCl সিক্রেশনে রোল প্লে করে, হুম? এখন আমাদের এই এন্ট্রাম রিজিয়নেও কিছু আমাদের ডি সেল থাকে, হ্যাঁ? ডি সেল থাকে এখানেও। এখন আমরা বলি যে অ্যাসিড সিক্রেশনের জন্য মেইনলি পজিটিভ রোল প্লে করে, হ্যাঁ? সেটা হচ্ছে আমাদের ECL অর্থাৎ এন্টেরোক্রোমাফিন লাইক সেল। পজিটিভ রোল প্লে করে হচ্ছে আমাদের জি সেল, হ্যাঁ? আর আমাদের নেগেটিভ রোল প্লে করে হচ্ছে এই যে ডি সেল, অর্থাৎ এই ডি সেল, নেগেটিভ রোল প্লে করে। এখন কিভাবে এই সেলগুলো আবার অ্যাক্টিভেট হয় সে বিষয়টা যদি আমরা বলি তাহলে একটা বিষয় বলে রাখি যে আমরা যখন এই যে বলছিলাম একটু আগে যে সেফালিক পাথওয়েতে অর্থাৎ ব্রেন থেকে যখন সিগন্যাল আসছে ভেগাস নার্ভ দিয়ে, ভেগাস নার্ভ দিয়ে যখন সিগন্যালটা আসছে, হ্যাঁ? ভেগাস নার্ভ দিয়ে তখন এই ভেগাস নার্ভ থেকে এই এন্ডিং থেকে আমাদের কিন্তু এই আমাদের তৈরি হয় হচ্ছে হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অর্থাৎ আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক মোডেই কিন্তু আসলে এই HCl সিক্রেশন অর্থাৎ গ্যাস্ট্রিক সিক্রেশন, হ্যাঁ? এই বিষয়টা কিন্তু রেগুলেট হয়। এরপরে এখানে আমাদের একটা প্রিসিন্যাপটিক পার্ট যদি ধরি আর এটা যদি পোস্ট ধরি তাহলে আমাদের পরবর্তীতে এই এই যে লোকাল যে নার্ভাস সিস্টেম সেটাকে আমরা বলছি এন্টেরিক নার্ভাস সিস্টেম, হ্যাঁ? এই নার্ভাস সিস্টেমটা তখন অ্যাক্টিভেট হয়ে কাজ করে। আর এই যে আমাদের যে ভেগাস নার্ভ এই ভেগাস নার্ভ কিন্তু আমরা চিন্তা করতে পারবো ভেগাস নার্ভ সরাসরি আমাদের
ইসিএল এই সেলের সাথে কানেক্টেড, ভেগাস নার্ভ আমাদের কানেক্টেড হচ্ছে ডিরেক্টলি জি সেলের সাথে, ভেগাস নার্ভ কানেক্টেড হচ্ছে আমাদের ডি সেলের সাথে, অর্থাৎ এই অ্যান্ট্রাম রিজনে। আর বাকিটা কিন্তু আমাদের এই এন্টারিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ ভেগাস নার্ভ থেকে আমাদের অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, পরবর্তীতে আমাদের এন্টারিক নার্ভের মাধ্যমে হ্যাঁ এই সেলটা অ্যাক্টিভেট হবে, অথবা এটা অ্যাক্টিভেট হবে বা ইনহিবিট হবে, এটা অ্যাক্টিভেট হবে। সেগুলো একটা সার্কিটের মতো কাজ করে। আমাদের প্রথমেই মনে হতে পারে যে প্যাচ লেগে গেল, আমরা প্যাচটা একটু সরাই ফেলি। সেটা হচ্ছে যে আমার ব্রেন থেকে যখন ভেগাস নার্ভের মাধ্যমে সিগন্যাল যাবে, তখন এই সিগন্যাল আমাদের যে গ্যাংলিয়নিক অর্থাৎ সিনাপটিক যে কানেকশন আছে, এই কানেকশনের মাধ্যমে তারা এন্টেরিক নার্ভাস সিস্টেম অর্থাৎ জিআই ট্র্যাকের লোকাল নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, তার মাধ্যমে এসিএল সিক্রেট করে। অনেক ক্ষেত্রে ভেগাস নার্ভ ডিরেক্টলি আমাদের এই এইচসিএল আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেটরি যে সেলগুলোর সাথে প্যারাটাল সেলগুলোর সাথে যে সেলগুলো আছে, এগুলোর সাথেও ডিরেক্টলিও কানেক্টেড থাকে। এখন কিভাবে এগুলো কাজ করে সেটা নিয়ে আমরা আলাপ করব। তার আগে আমরা মেন কথায় চলে যাবো যে প্যারাটাল সেল বা অক্সেন্ট্রিক সেল, আমরা মেনলি প্যারাটাল সেল বলবো। এই সেল থেকে কিভাবে এইচসিএল বলি আমরা, আসলে এইচসিএল না, তো আমরা অ্যাসিড সিক্রেট হয় সেটা নিয়ে আলাপ করব। তাহলে আমরা মূলত এই জায়গাটাকে একটু কোনো অ্যানিমেশন ভিডিও বা এই বিষয়টাকে আর একটু ভালো মতো ভাবে বোঝার চেষ্টা করতে হবে যে কীভাবে ভেগাস নার্ভ এবং আমাদের লোকাল প্যারাটাল সেল বা ডি সেল বা জি সেল বা ইসিএল সেল এগুলো কিভাবে থাকে এবং কাজ করে। হ্যাঁ, আমরা যদি রাফলি এটা মানে স্টোমাকের লেয়ার চিন্তা করি, তাহলে হচ্ছে যে এটা হলো আমাদের মানে কিছু চিপ সেল থাকে। হ্যাঁ, তারপর আমরা বুঝি প্যারাটাল সেল, তারপর ডি সেল, খুব একদম মানে অর্গানাইজ ওয়েতে লেয়ার আকারে থাকে। তো সেগুলো যে কোনো ক্ষেত্রে ইমেজ দেখে নিলে হবে। এখন আমরা একটা মানে স্পেসিফিক প্যারাটাল সেল একে এর ভিতরে কিভাবে অ্যাসিড তৈরি হয় এবং রিলিজ হয়, এটা একটা প্রাথমিক ধারণা দিয়ে আমরা আরো ডিপ যাব। তো প্রথমে আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে এটা একটা ব্লাড ভেসেল। হ্যাঁ, ব্লাড ভেসেল, এটাকে আমরা বলছি একটা ইন্টারস্টিসিয়াল স্পেস। আর এরপরে হচ্ছে আমাদের আছে বেজোলেটারাল মেমব্রেন অফ দ্য প্যারাটাল সেল, আর এটা হচ্ছে আমাদের প্যারাটাল সেল। আর এটা হচ্ছে আমাদের লুমেন। ওকে, তাহলে এটা হচ্ছে বেজোলেটারাল মেমব্রেন প্যারাটাল সেলের, আর এটা হচ্ছে ইন্টারস্টিসিয়াল স্পেস। এখন স্বাভাবিকভাবেই এখান থেকে আমাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্যারাটাল সেলের ভিতরে প্রবেশ করে। হ্যাঁ, ওয়াটার ভিতরে থাকে, প্রবেশ করে। হ্যাঁ, এখন এই ওয়াটার প্লাস যে কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বনিক অ্যানহাইড্রেজের মাধ্যমে হয়ে যায় কার্বনিক অ্যাসিড। ওকে, এই কার্বনিক অ্যাসিড আবার হয়ে যায় বাইকার্বনেট আয়ন প্লাস প্রোটন। ওকে, এখানে আমাদের চ্যানেল আছে, যে চ্যানেলটাকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা চ্যানেল ধরি। এই চ্যানেলটা দিয়ে আমাদের বাইকার্বনেট আমাদের চলে যায় ইন্টারস্টিসিয়াল স্পেস থেকে ব্লাডে, আর এই ব্লাড থেকে আমাদের ইন্টারস্টিসিয়াল স্পেস, তারপরে এদিকে চলে যায় হচ্ছে আমাদের ক্লোরিন। অর্থাৎ ক্লোরিন এন্ট্রি নাই, বাইকার্বনেট এক্সচেঞ্জার একটা চ্যানেল, সেটা দিয়ে চলে যায়। এই মানে ক্লোরিন, এখানে আবার আমাদের ক্লোরিন চ্যানেল আছে। এই ক্লোরিন দিয়ে চ্যানেল দিয়ে ক্লোরাইড বের হয়ে এই ক্লোরাইড বের হয়ে আমাদের লুমেনে চলে আসে। এখন আমাদের মেন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে অ্যাসিড কথা বলি আমরা। তো নর্মালি প্রায় প্রতিটা মানে বইতে বা বিভিন্ন টেক্সট বুক বা গাইড বইয়ে আমাদের যেটা থাকে যে এই প্রোটনটা এখন প্রোটন পাম্প দিয়ে বের হবে।
হ্যাঁ, মোর ইন্টারেস্টিংলি এই প্রোটন ইজ হাইলি রিঅ্যাক্টিভ এবং এটা কখনো এই সেলের ভিতরে ফ্রি থাকে না। ইনস্ট্যান্টলি এটা ওয়াটারের সাথে যুক্ত হয়ে আমাদের হাইড্রোনিয়াম আয়ন হয়ে যায়। অর্থাৎ হ্যাঁ, যে H3O+ হাইড্রোনিয়াম আয়ন হয়ে যায়। অর্থাৎ এই প্রোটন কোনোভাবেই ফ্রিলি আমাদের সেলের ভিতরে থাকতে পারে না, কারণ এটা হাইলি রিঅ্যাক্টিভ প্রোটন। তাহলে আমাদের এইগুলোতে হচ্ছে এখন অনেকগুলো যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে H3 হ্যাঁ O+ অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন। এর সাথে আবার একটা মানে লুপ তৈরি হয়। হ্যাঁ, যেমন আমরা বললাম H3O+, তারপরে আমাদের আরো একটা ওয়াটার যুক্ত হলো, তারপরে হলো যে H5O2+, হ্যাঁ, এরকম ভাবে H9O3+, এরকম ভাবে আমাদের কিন্তু এই প্রোটনগুলো, হ্যাঁ, হাইলি রিঅ্যাক্টিভ প্রোটনগুলো ওয়াটারের সাথে যুক্ত হয়ে এই ফর্মে সেলের ভেতরে থাকে, যেহেতু এগুলো হাইলি রিঅ্যাক্টিভ। এখন আমাদের এই যে আমাদের প্যারাটাল সেলের যে গ্যাপ, হ্যাঁ, এটাকে আমরা বলছি ক্যানালিকুলি। এই 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 যে ভিতরে লুপের মতো আছে, এটা ক্যানালিকুলি। এই ক্যানালিকুলি, হ্যাঁ, এই ক্যানালিকুলি রিজনটা কিন্তু নর্মালি এভাবে থাকে না। যখন আমরা রেস্টিং যখন করে অ্যাসিড তৈরি হবে না, তখন এটা কলাপস হয়ে থাকে, অর্থাৎ চুপসে থাকে। কারণ এই ক্যানালিকুলিটা কিন্তু এটা প্যারাটাল সেলের ইন্ট্রাসেলুলার পার্ট, এটা কিন্তু বাইরের কোনো বিষয় না। ওকে, তাহলে এই ক্যানালিকুলিটা এখন আমি রাফলি দেখাচ্ছি। এই ক্যানালিকুলির যে আছে এবং এই যে মেমব্রেনটা দেখছি, এই মেমব্রেনটাকে আমরা বলছি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপিক্যাল মেমব্রেন। অ্যাপিক্যাল মেমব্রেন, আর সাইডটা হচ্ছে লুমেন সাইড। তাহলে কি হয়, এই আমাদের যে ক্যানালিকুলার এই রিজনে এখানে আমাদের চ্যানেল থাকে। হ্যাঁ, এই চ্যানেলটাকে আমাদের ভালো মতো করে দেখাতে হবে। এখানে আমাদের চ্যানেল থাকে। হ্যাঁ, আমরা একটা কালার দিয়ে দেখালাম, আর আরেকটা দেখাই আমাদের এই রেড কালার দিয়ে দেখাই। অর্থাৎ এখানে কিন্তু একটা পাম্প থাকে, অর্থাৎ ক্যারিয়ার প্রোটিন থাকে, যেটাকে আমরা সবাই চিনি জানি, যেটার নাম হলো যে হাইড্রোজেন পটাশিয়াম ATPase। তার মানে এটা হচ্ছে নেচার হলো, এটা হচ্ছে একটা এনজাইম, আর এটা হচ্ছে একটা ক্যারিয়ার মলিকুল, ক্যারিয়ার প্রোটিন, যেটা কোনো কিছু এক্সচেঞ্জ করবে, ক্যারি করবে। হ্যাঁ, তাহলে কি, প্রোটন, পটাশিয়াম, ATPase। তার মানে এই যে আমাদের যে হাইড্রোনিয়াম আয়ন যেটা প্রোটন ফর্মে আছে, তার এই এনজাইমটা মূলত ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তখন তার যে স্টেট, সেটা এনজাইমের স্টেট হলো E1, অর্থাৎ নর্মাল অবস্থায় আছে। তো নর্মাল অবস্থায় এই যে আমাদের ভিতরের যে ফেজ, অর্থাৎ সাইটোপ্লাজমিক ফেজ অফ দ্যাট প্রোটন পাম্প, দ্যাট ইজ এনজাইম, এই দিকটা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ পার্ট, অর্থাৎ অ্যাক্টিভ পার্ট উইথ দ্য প্রোটন, অর্থাৎ হাইড্রোনিয়াম। অর্থাৎ এই যে হাইড্রোনিয়াম তৈরি হলো, এটা ইনস্ট্যান্টলি আমাদের। আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে দুটো কালার দেখাচ্ছি, এটা আমাদের হচ্ছে দেখায়, এটা হচ্ছে যে আলফা পার্ট, আলফা, আর এটা হচ্ছে আমাদের বিটা। বিটা মানে একবার মেমব্রেন ক্রস করে খুব ছোট, আলফা হচ্ছে অনেক বড়। তো মেন ফাংশন সহকারে হচ্ছে আলফা, প্রোটন বের হবে, আবার পটাশিয়াম ঢুকবে, এটা কিন্তু আলফা রিজনে হয়। আলফা রিজনের অ্যাক্টিভ সাইটে এই যে আমাদের প্রোটনটা যেটা হাইড্রোনিয়াম ফর্মে আছে, সেটা এখানে যুক্ত হয়ে যাবে, আলফা পার্টের যুক্ত হবে। যুক্ত হয়ে গেলেই কিন্তু সে বেরোতে পারবে না। বেরোতে গেলে তার এই যে নাম ATPase, তার মানে এটিপি ডিপেন্ডেন্ট একটা এনজাইম, যেটা এটিপি এর সাথে বাইন্ড করলে এটিপি হাইড্রোলাইসিস হয়ে
আমাদের ফসফেট তৈরি হবে, এবং এই ফসফেট যখন এই আমাদের আলফা পার্টের সাথে যুক্ত হবে, অর্থাৎ প্রথমে আমরা এটিপির কথা বলি, এটিপি বাইন্ড করবে, এটিপি বাইন্ডিং সাইট, তারপরে এখানে এটা হাইড্রোলাইসিস হবে, তারপরে ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে, যেটা বিশেষ করে গামা ফসফেট, যেটা এই গামা ফসফেট, হ্যাঁ, গামা ফসফেট, এই ফসফেটটাই কিন্তু আমাদের যুক্ত হবে আলফা পার্টের সাথে। তখন এটা আমাদের E1, যে অর্থাৎ ইনিশিয়াল যে ইনঅ্যাক্টিভ এনজাইম, সেটা E2 তে কনভার্ট হবে, এবং E2 ফেজ এটা ফসফোরাইলেটেড, অর্থাৎ ফসফেট যুক্ত হয়েছে। হ্যাঁ, এই তখনই ভিতরে, যেহেতু এটা প্রোটিন, এর ভিতরে এই যে আমাদের যে হাইড্রোনিয়াম আয়ন, সেটাকে ক্যাপচার করবে, এবং এর ভিতরে যে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, হ্যাঁ, এই অ্যামিনো অ্যাসিড তখন তাকে ভিতরের দিকে ধাপে ধাপে নিয়ে যাবে, নিয়ে গিয়ে প্রোটোনেটেড করে প্রোটনটাকে কিন্তু বাইরে বের করবে। এবং এই প্রোটন যেহেতু হাইলি রিঅ্যাক্টিভ টু ওয়াটার, সো এখানে আবার ইনস্ট্যান্টলি সে, হ্যাঁ, এর সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে একটা কন্ডিশন, এখানে আছে ওয়াটার, হাইড্রোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এই কন্ডিশনটাই হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন। এবং এখানেই আমরা বলছি যে এটা গ্যাস্ট্রিক জুস, এবং এটাই হচ্ছে অ্যাসিড। অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে প্রোটন এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, হ্যাঁ, এটা কিন্তু হয় না। আমরা এটা বলার জন্য, বোঝার জন্য, সহজভাবে বলার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, কিন্তু একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মে থাকে না। এখন বিষয় হচ্ছে যে এখানে যে আমাদের অ্যাসপার্টেট, অর্থাৎ আলফা সাবইউনিটের অ্যাসপার্টিক অ্যাসিড অর্থাৎ অ্যামিনো অ্যাসিড, এই অ্যাসপার্টেট, হ্যাঁ, এই জায়গাটাতেই কিন্তু আমাদের এই ফসফেট গ্রুপটা এসে যুক্ত হয়। হ্যাঁ, এই ফসফেট গ্রুপটা এসে অ্যাসপার্টেটে যুক্ত হয়, তার ফলেই এটাই হয়। অর্থাৎ প্রথমত হাইড্রোনিয়াম আয়ন অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করে, তারপরে আমাদের এটিপি আসে, এটিপি এসে তখন হাইড্রোলাইসিস হয়ে ফসফেট গ্রুপটা অ্যাসপার্টেটের সাথে যুক্ত হয়ে এইটার স্ট্রাকচারাল কনফরমেশনাল চেঞ্জ করে, চেঞ্জ করার পরে E1 থেকে E2 তে নিয়ে যায়, এবং E2 পরবর্তীতে ফসফোরাইলেটেড E2 এবং প্রোটনটাকে বের করে দেয়। ফলে তারপরে কি হয়, এখান দিয়েই আবার কি ঢুকবে, এখান থেকে আবার আমাদের লুমেন রিজিয়নে পটাশিয়াম আছে, এই পটাশিয়াম আবার ভিতরে ঢুকবে। হ্যাঁ, এই পটাশিয়াম আবার ভিতরে ঢুকবে। তো পটাশিয়াম বাইন্ড করবে আমাদের এই যে ফেজ, অর্থাৎ লুমিনাল ফেজ, অর্থাৎ E2 ফেজ। হ্যাঁ, এই E2 আমরা E2P বলতে পারি, এই ফেজে পটাশিয়াম বাইন্ডিং সাইটে পটাশিয়াম বাইন্ড করবে। বাইন্ড করার পরে পটাশিয়াম যখন ভিতরে এন্ট্রি নেবে, তখনই এই E2 ফেজ, E2P থেকে E2 থেকে আবার ফাইনালি ফসফেট ছুটে গেল, আবার E1 হয়ে গেল। ওকে, এই ঘটনাটা আমাদের হচ্ছে, এইটাকে আমরা বলছি প্রোটন পাম্প। ওকে, বিষয়টা হচ্ছে যে আগে যে কথাগুলো বলছিলাম, যে আমাদের সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, তারপরে বিভিন্ন সেল অ্যাক্টিভেট হবে, প্যারাটাল সেল অ্যাক্টিভেট হবে, তারপরে এসিএল সিক্রেট হবে। হ্যাঁ, আমরা বলে দিলাম যে এইভাবে এসিএল সিক্রেট হয়, কিন্তু ও কিভাবে বুঝবে যে আমার এখন এসিএল তৈরি করতে হবে? তার তো এককভাবে জানার কথা না, সিগন্যাল দরকার। হুম, আর একটা বিষয় বলে রাখি, হলো যে এই যে প্রোটন পাম্প, এই যে ক্যানালিকুলির ভিতরে যে অ্যাপিক্যাল রিজিয়নে, অ্যাপিক্যাল মেমব্রেনের সাথে এমবেডেড হয়ে আছে যে প্রোটন পাম্প, এই প্রোটন পাম্পটা কি এখানেই থাকে? হুম, প্রোটন পাম্প এখানে কখন থাকে? যখন ক্যানালিকুলি এক্সপ্যান্ডেড, যখন সে সিগন্যাল পায়, যখন সে প্রোটনটাকে বের করার জন্য সিগন্যাল পায়, তখনই সে এখানে থাকে। আদারওয়াইজ সে ভিতরে থাকে। কিভাবে থাকে, এগুলোও আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা এখন ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করব, যে কিভাবে থাকে। তারপরে আমরা এই কোন ধরনের আমরা ড্রাগ দিলে কিভাবে আমরা এটা বন্ধ করতে পারবো, এই বিষয়টা আলোচনা করব। তাহলে এখানে একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে আমাদের প্রোটন
তৈরি হচ্ছে আমাদের প্যারাটাল সেলের ভিতরে, এবং এই প্রোটনটা হাইড্রোনিয়াম আয়ন ফর্মে প্রোটন পাম্পের সাথে যুক্ত হয়ে ভিতরে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিডের ইয়াতে, যেটাকে আমরা বলছি এক ধরনের ট্র্যাপে পড়ে যায়, ভিতরে গ্যাপের ভিতরে তারপরে এক ধরনের হপিং সিস্টেমে, অর্থাৎ লাফ দিয়ে সে ভিতরে প্রবেশ করে। এমন কখনো ভাবার কারণ নাই যে এটা একটা ক্যানাল। নো, এটা এনার্জি ডিপেন্ডেন্ট একটা ক্যারিয়ার প্রোটিন, অর্থাৎ এনার্জি ডিপেন্ডেন্ট একটা এনজাইম। তো এখানে কিন্তু হাইড্রোনিয়াম আয়ন যুক্ত হয় এবং এর ভিতরে কনফর্মেশন হয়ে চেঞ্জ হয় এবং ভিতর দিয়ে প্রোটনটা বের হয়। হ্যাঁ, অনেক বইতে আবার অনেক আর্টিকেলে বলা আছে যে হাইড্রোনিয়াম আয়ন এখানে বাইন্ড করে এবং হাইড্রোনিয়াম আয়নটাই বের হয়, কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোনিয়াম আয়ন সাইজ বড় এবং হাইড্রোনিয়াম আয়ন কিন্তু অ্যাটাচ হয় এখানে, কিন্তু এখান থেকে বের হয় না। হাইড্রোনিয়াম আয়ন কনভার্ট হয়ে প্রোটনটা বের হয় এবং এই প্রোটনটা ইনস্ট্যান্টলি আবার হাইড্রোনিয়াম আয়ন হয়ে যায়, এই জন্য আমরা হাইড্রোনিয়াম আয়ন বলি। কিন্তু গতানুগতিক আমরা কি জানি? আমরা সবাই জানি যে প্রোটন তৈরি হয় এবং প্রোটনটা বের হয় আর পটাশিয়ামটা ঢুকে যায়। হ্যাঁ, এবং এই প্রোটনটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়। নাও কখনো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় না, অর্থাৎ স্টোমাকে সারাদিন যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড খুঁজি তাহলে পাবো না, কিন্তু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডিক কন্ডিশন পাবো, আমরা ক্লোরাইড আয়ন পাবো, আমরা প্রোটনটাকে হাইড্রোনিয়াম আয়ন ফর্মে পাবো। এইটাকে আমরা খুব মানে সাবলীলভাবে বলার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে থাকি। ওকে, তাহলে এই বিষয়টা হচ্ছে আমাদের এরকম। তাহলে ক্লোরাইডটা আসছে আমাদের ব্লাড থেকে, এই যে ক্লোরাইড এবং বাইকার্বনেট যে এক্সচেঞ্জার চ্যানেল, সেটার মাধ্যমে ঢুকছে, ওয়াটার ভিতরে আছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে কার্বনিক অ্যাসিডের মাধ্যমে, আমাদের বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড তৈরি হলো কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে, তারপরে এই ঘটনাটা সমাপ্তি হলো। এখন আমরা এই জায়গাটাতে আরো ব্রডার স্কেলে বলার চেষ্টা করব যে কিভাবে ঘটনাগুলো ঘটে। ভিডিও অনেক বড় হবে, তো আমরা এটাকে ফেজ বাই ফেজ করে আপলোড করব। আর যাদের থাকবে আমরা বিগ ভিডিওটাও দিয়ে রাখবো। এখন আমরা চলে আসি যে বড় আকারে আমরা প্যারাটাল সেলটাকে আনবো। একেবারে খুব বিগ প্যারাটাল সেল। তাহলে আমরা একটা প্যারাটাল সেল, রাফলি একটা প্যারাটাল সেল আঁকি, যেখানে আমাদের যে ইটা মানে ক্যানালিকুলিটা একেবারে ক্লোজ আছে এভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্যারাটাল সেল। তাহলে প্যারাটাল সেলের ইনিশিয়াল স্টেজ, এখানে ক্যানালিকুলি একেবারে ক্লোজ হয়ে আছে এবং এই জায়গাগুলোতে আমাদের যে আছে কি বলে প্রোটন পাম্প, সেটা খুব বেশি এক্সপোজার না। ওকে, তাহলে ঘটনা কি হয়? তাহলে এখন আমরা চলে আসি এই যে আমাদের যে বলছিলাম ব্যাজোল্যাটারাল মেমব্রেন, যেখানে আমাদের কি কি আছে। এখানে আমাদের আছে একটা H2 রিসেপ্টর, আমাদের আছে এখানে M3 রিসেপ্টর, এখানে আছে আমাদের CCK2 রিসেপ্টর। অর্থাৎ একটু যদি ভালো মতো করে বলার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের বাইন্ড করে হলো গ্যাস্ট্রিন, এইখানে আমাদের বাইন্ড করে হলো অ্যাসিটাইল কোলিন, আর এখানে আমাদের বাইন্ড করে হিস্টামিন। ওকে, আমরা কিছু সেলের কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আমরা বলেছিলাম যে এন্টারোক্রোমাফিন লাইক সেল, আমরা বলেছিলাম ডি সেল, আমরা বলেছিলাম জি সেল। এই সেলগুলোর কথা বলেছিলাম। তো এই সেলগুলো যে বিভিন্নভাবে আমাদের ভেগাস নার্ভের মাধ্যমে অ্যাক্টিভেশন হয়। তো আমি একটু বলে রাখি, ভেগাস নার্ভ থেকে, ভেগাস নার্ভ এন্ডিং থেকে সরাসরি আমাদের তৈরি হয় অ্যাসিটাইল কোলিন এবং সেটা এখানে এসে বাইন্ড করতে পারে। ভেগাস নার্ভ সরাসরি আমাদের যে এটাকে যদি আমরা ইসিএল সেল বলি, একে অ্যাক্টিভেট করতে পারে, এর গায়ে M1 রিসেপ্টরের সাথে সাধারণত বাইন্ড করে এবং এখান থেকে আমাদের তৈরি হতে পারে, তৈরি হয় আর কি, বা রিলিজ হয়, সেটা হচ্ছে এটা হলো হিস্টামিন। ওকে, এইগুলো কিন্তু আমাদের
প্যারাটাল সেলের আশেপাশের সেল। কোনটা কোনটা? আমাদের ইসিএল সেল, আশেপাশের সেল, আরেকটা আশেপাশের সেল আছে যেটা হলো ডি সেল। আমরা ডি সেলটাকে আরেকটা কালার দিয়ে বোঝাই, এটা হচ্ছে ডি সেল। ডি সেল তৈরি করে, আমরা আগে বলেছি, ডি সেল তৈরি করে সোমাটোস্ট্যাটিন। এ কিন্তু নেগেটিভ রোল প্লে করে। সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর আমাদের এই প্যারাটাল সেলে থাকে। তার আরেকটা দিয়ে রাখি, তাহলে আরেকটা হচ্ছে আমাদের, এটা হলো সোমাটোস্ট্যাটিন সেল। সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে সোমাটোস্ট্যাটিন বাইন্ড করে। তাহলে আমরা সোমাটোস্ট্যাটিনটাকে যদি ব্ল্যাক কালার দিই, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক কালার। তাহলে এটা হচ্ছে জি প্রোটিন আই রিসেপ্টর, এটা নেগেটিভ রোল প্লে করে। এও কিন্তু আমাদের এই যে ভেগাস নার্ভের যে সিগন্যাল, ভেগাস নার্ভের সিগন্যাল সরাসরি এই টি সেলেও আসতে পারে, সরাসরি এটার সাথে আসে। আবার এই এইচসিএল রিলিজ হয়ে আমাদের ইএসসি সেলের সাথে হেমন রিসেপ্টরের সাথে বাইন্ড করে এখানে হিস্টামিন রিলিজ করে। এখন আমরা মনে হচ্ছে অনেক জটিল বিষয়, ব্যাপারগুলো একটু জটিল হলেও একটা ধারাবাহিক সিকোয়েন্স আছে, আমি একটু পরে ব্যাখ্যা করছি। তাহলে আমরা হিস্টামিনটা কোথা থেকে পাচ্ছি? হিস্টামিনটা পাচ্ছি আমরা এই যে ইসিএল অর্থাৎ এন্টারোক্রোমাফিন লাইক সেল, এখান থেকে পাচ্ছি। এই হিস্টামিন কিন্তু গিয়ে বাইন্ড করছে এখানে। আমরা রেড কালার দিয়ে বাইন্ড করাই, তাহলে এটাকে আমরা বলছি হিস্টামিন। হিস্টামিন বাইন্ড করবো। এবং হিস্টামিনও আমরা জানি যে হিস্টামিন রিসেপ্টর হচ্ছে আমাদের জি প্রোটিন এস রিসেপ্টর। ওকে, আর M3 যে অ্যাসিটাইলকোলিন, সেটা আমাদের ভেগাস নার্ভের এন্ডিং থেকে রিলিজ হয়। আবার আমাদের রিলিজ হচ্ছে যে এন্টেরিক নার্ভাস সিস্টেম এর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ টার্মিনাল থেকেও আমাদের এই অ্যাসিটাইলকোলিন সিক্রেট হয়। অ্যাসিটাইলকোলিন এখানে এসে বাইন্ড করবে, তাহলে এটাকে আমরা বলছি অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন, এটাকে আমরা কালার চেঞ্জ করি, নাহলে এটার সাথে মিলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন। আর এখানে হচ্ছে আমাদের বাইন্ড করবে গ্যাস্ট্রিন, তাহলে গ্যাস্ট্রিন থেকে আরেকটা কালার দিই, এটা হচ্ছে গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন রিসেপ্টর, এটা হচ্ছে আমাদের এটা 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 এটাও বলে ফেলি আগেই, এটা হচ্ছে জি প্রোটিন কিউ রিসেপ্টর। এটা হলো জি কিউ। এই যে CCK2, এটাও হচ্ছে আমাদের জি কিউ রিসেপ্টর। তাহলে এখন ঘটনা কি হয়? বিষয়টা হচ্ছে আমরা নর্মালি জানি যে আমাদের একটা থাকে প্যারাটাল সেল, এটা এখন মুছে দিলাম, বুঝতে পারছি যে এটা প্যারাটাল সেল। তাহলে আমরা যদি একটা নিউক্লিয়াসকে ঘিরে থাকি, তাই দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এর সাথে রাফলি আমাদের আছে রাইবোজোম। তাহলে রাইবোজোম থেকে তৈরি হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম থেকে বের হয়ে আমাদের আছে, এটা দিলাম, যেটা হচ্ছে গলজি বডি। ঘটনা কেন দিলাম সেটা বলি। সেটা হচ্ছে আমাদের যে প্রোটন পাম্প, এই প্রোটন পাম্প কিন্তু নিচে এখানে থাকে না। প্রোটন পাম্প তৈরি হচ্ছে কোথায়? এই যে আমাদের রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে তৈরি হওয়ার পরে এরা বের হয়ে আসছে গলজি অ্যাপারাটাস থেকে, বের হয়ে এইরকম একটা ভেসিকলে থাকছে, এবং এই ভেসিকলের সারফেসে এমবেডেড অবস্থায় আমাদের আছে কি হচ্ছে, ভেসিকলটাকে আমরা ভিন্ন কালার দিয়ে দেখাই, আবার এটার সাথে মিলবে না। এটাকে বলছি আমরা ভেসিকল। আর এই এমবেডেড যে প্রোটন পাম্প, যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে পাম্প, অর্থাৎ হাইড্রোজেন, পটাশিয়াম, এটিপিএইচ। তাহলে এই যে আমাদের ভেসিকলটা
ফাইনালি একদম ম্যাচিউরড হয়ে তৈরি হলো, অর্থাৎ আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয়ে গলজি অ্যাপারাটাস এখানে বাবল ফর্ম হয়ে ভেসিকলটা তৈরি হলো এবং ভেসিকলের আমাদের মেমব্রেনে এমবেডেড হয়ে আছে ফোটন পাম্প। এই যে টোটাল ভেসিকল, এই ভেসিকলটার নাম হচ্ছে টিবুলার ভেসিকল। টিবুলার ভেসিকল, এই টিবুলার ভেসিকল এটা অ্যাকচুয়ালি প্রিকর্সর আমাদের ফোটন পাম্প। ওকে, এখন এ আছে আমাদের সেলের ভিতরে, প্যারাটাল সেলে। এখন এই প্যারাটাল সেলে এই যে আছে, একে জায়গা মতো পৌঁছাতে হবে। মানে আমাদের এই যে এটা হচ্ছে লুমেন রিজিয়ন, আর এগুলো হচ্ছে অ্যাপিক্যাল মেমব্রেন। হ্যাঁ, এই অ্যাপিক্যাল মেমব্রেনে তাকে এমবেডেড অবস্থায় দিতে হবে, পৌঁছে দিতে হবে, লাগাই দিতে হবে। তাহলে ক্যানালের খুলিতে এখন চুপসে আছে। তাহলে ঘটনা কি ঘটবে? যখনই আমাদের এইটা শুধু নেগেটিভ, তার মানে আমাদের যে গ্যাস্ট্রিন, এই গ্যাস্ট্রিনটা আমি আগে বলেছি, গ্যাস্ট্রিনটা থাকে আমাদের এন্ট্রাম পার্টে, অর্থাৎ লোয়ার পার্ট অফ দ্য স্টোমাক। এটা ব্লাডের মাধ্যমে আসে এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন হয়েছে। আর আমাদের যে ইসিএল এবং ডি সেল, হ্যাঁ ডি সেল যদিও দু জায়গায় থাকে, তো ডি সেল আমাদের এটাও এন্ডোক্রাইন আবার প্যারাক্রাইন হিসেবেও কাজ করতে পারে। আর ইসিএল এটা প্যারাক্রাইন, অর্থাৎ যেহেতু আমাদের প্যারাটাল সেলের সাথে পাশাপাশি থাকে। তো নেইবার সেল যখন তার কন্টেন্ট রিলিজ করে ইন্ডাস্ট্রিয়াল সেল মানে ফ্লুইডে, তখন পাশের সেলের উপর যখন কাজ করে তখন এগুলো প্যারাক্রাইন। ওকে, তাহলে এটাও প্যারাক্রাইন। হ্যাঁ, এটা এন্ডো প্যারা দুটোই। তাহলে ঘটনাটা আমি হঠাৎ করে ওখানে আসলাম, কারণ হলো যে এইগুলোর থেকে রিলিজ হয়ে আমাদের হিস্টামিন, অ্যাসিটাইল কোলিন এবং গ্যাস্ট্রিন, এরা প্যারাটাল সেলের উপরে পজিটিভ রোল প্লে করে। এবং এই গ্যাস্ট্রিন আমাদের এর সাথে সিসিকে, অর্থাৎ গ্যাস্ট্রিন রিসেপ্টর, সিসিকে এর সাথে বাইন্ড করে পজিটিভ রোল প্লে করে। আবার এই গ্যাস্ট্রিনও আমাদের এন্টারোক্রোমাফিন সেলকেও সে অ্যাক্টিভেট করতে পারে, অ্যাজ লাইক আমাদের হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এখন আসি, তাহলে এর মেমব্রেনে কি আছে? গ্যাস্ট্রিন রিসেপ্টর, M3 রিসেপ্টর এবং H2 রিসেপ্টর। এখন এরা কি করে? এরা জিকিউ। তাহলে স্বাভাবিকভাবেই আমরা শর্টলি যদি দেখাই, তাহলে এই দুটো ফসফোলিপিড সি বিটা একে অ্যাক্টিভেট করবে। তারপরে ওখান থেকে আমাদের তৈরি হবে IP3 এবং DAG। মনে আছে নিশ্চয়ই কথাগুলো, আমরা জানি, অর্থাৎ সিগন্যালিং পাথওয়ে। অর্থাৎ আমি যদি রাফলি একটু দেখাই দিই যে জিকিউ কিভাবে কাজ করে, তাহলে জিকিউ যখন অ্যাক্টিভেট হয় তখন সে মেমব্রেনে যায় এবং এখানে আমাদের ফসফোলাইপেজ সি এনজাইম আছে, তাকে অ্যাক্টিভেট করে এবং এখান থেকে আমাদের ফসফোলাইপেজ PIP2, তারপর ড্যাক তৈরি হয়। একবারে দেখাই দিই, IP3 এবং ডায়াসাইল গ্লিসারল তৈরি হয়। IP3 চলে যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং এখান থেকে তৈরি করে ক্যালসিয়াম, অর্থাৎ এরা ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমি এখানে জাস্ট এখন লিখে দিচ্ছি যে এরা ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়িয়ে দেয়। এই ক্যালসিয়াম, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম, এখন আমাদের ক্যালমোডিলিনের সাথে বাইন্ড করে। কোন দিকে যাব? ক্যালমোডিলিন, এবং এরা তৈরি করে ক্যালসিয়াম ক্যালমোডিলিন কমপ্লেক্স। তারপরে এটা মায়োসিন লাইট চেন কাইনেজকে অ্যাক্টিভেট করে এবং এই মায়োসিন লাইট চেন কাইনেজ মায়োসিনকে ফসফোরাইলেট করে। মায়োসিন 2, মায়োসিন 5, মায়োসিন 2, মায়োসিন 5 এগুলোকে, এই মায়োসিন এখন আমাদের অ্যাক্টিনের সাথে যুক্ত করবে, অর্থাৎ এখানে F অ্যাক্টিন, হ্যাঁ, এর সাথে যুক্ত হবে। এগুলো কি? এই অ্যাক্টিন এগুলো হচ্ছে সাইটোস্কেলিটাল আমাদের প্রোটিন, মায়োসিন এগুলো মোটর প্রোটিন, অ্যাক্টিন মায়োসিন এগুলো। হ্যাঁ, এরা এদের সাথে যুক্ত করে এই যে ভেসিকলটাকে আছে, এই ভেসিকলটাকে মুভমেন্টের দিকে নিয়ে যাবে।
অর্থাৎ মুভ করাবে। এই মেমব্রেনে বিশেষ ধরনের একটা প্রোটিন থাকে, যেটা অ্যাক্টিন অ্যাঙ্করিং প্রোটিন, যেটার নাম হলো এজরিন। এজরিন। এখন ঘটনা কি হলো, যখনই ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে গেল, তখন সিগন্যালিং পাথওয়ের মাধ্যমে মায়োসিনকে ফসফোরাইলেটেড করে এরা ফিস অ্যাক্টিন এদের সাথে যুক্ত করে এই ভেসিকলটাকে সে নিয়ে যাবে টুয়ার্ডস দ্য আমাদের মেমব্রেন। এই যে প্যারাটাল সেল তখন সিগন্যাল পেয়ে গেছে, তখন এই যে ক্যানালিকুলাস রিজিয়নগুলো কি হবে, ওয়াইডেন হবে। কলাপস ছিল, এখন এক্সটেন্ডেড হবে। ওকে, এখনো কি বাইন্ড করছে? এখনো বাইন্ড করে নাই। এরপরে গিয়ে বাইন্ড করবে। বাইন্ড করতে গেলে দ্রুত একটা অ্যাম্পলিফাইং সিগন্যাল দরকার। যদিও এরা নিজেরাও এটাকে সার্টেন লেভেলে এমবেডেড করে আমাদের প্রোটন পাম্প এখানে এমবেড করে প্রোটন রিলিজ করতে পারবে, কিন্তু মারাত্মক রোল প্লে করে সেটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন যখন এর সাথে বাইন্ড করবে, তখন এই যে এস অর্থাৎ স্টিমুলেটরি জি প্রোটিন অ্যাক্টিভেট হবে। আর স্টিমুলেটরি জি প্রোটিন যখন অ্যাক্টিভেট হবে, তখন এখানে দেখাই দিই, জিএস অ্যাক্টিভেট হলে অ্যাডেনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করে, এবং এখান থেকে অ্যাডেনাইল সাইক্লেস কি করে, এটিপিকে সাইক্লিক এএমপিতে কনভার্ট করে, এবং এই সাইক্লিক এএমপি কি করে, পিকে অ্যাক্টিভেট করে, এবং এই পিকে মারাত্মক রোল প্লে করে। এই পিকে আমাদের যে এইখানে মেমব্রেনে কিছু প্রোটিন থাকে। আমি মানে যতগুলো কথা বলছি অনেক প্যাচ লেগে গেল, মনে হচ্ছে অনেক জটিল হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতেছি, বাট আসলে এটা না বললেই না। আমাদের এই যে ভেসিকল, যেটা টিউবুলো ভেসিকল, যার সাথে আমাদের প্রোটন পাম্প যুক্ত আছে, এই টিউবুলো ভেসিকলের সারফেসে আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। আমরা একবারে শর্টলি বলে দিই, এটাকে বলা হয় স্ন্যার প্রোটিন, SNARE। এখানে সাইনাপ্টোব্রেভিন থাকে, সাইনাপ্টোট্যাগমিন, তারপরে সিনট্যাক্সিন, বিভিন্ন ধরনের প্রোটিন। এরা এই যে মুভমেন্ট করে এর কাছে গেছে, কাছে যাওয়ার পরে এরা একটার সাথে আরেকটা যুক্ত হবে। এই যে প্রোটিন কাইনেজ এ, বুঝতেছি নাম, কাইনেজ এ ফসফোরাইলেট করবে ওই প্রোটিনগুলোকে, তারপরে এটাকে আমাদের মেমব্রেনে ডকিং করে ফিউশন করবে। অর্থাৎ এর ডকিং এবং ফিউশন, আর এই যে এরা মূলত মুভমেন্ট এবং অ্যাটাচমেন্টে হেল্প করে। ওকে, মুভমেন্টে হেল্প করে বেসিক্যালি। তাহলে এখন আমি সহজভাবে দেখিয়ে দিই যে এই ভেসিকলটা, এখন আমরা এটাকে আরেকটু অন্যভাবে দেখাই, যে এই ক্যানালিকুলিটা এখন কি হবে, একটু ওয়াইডেন হলো। ক্যানালিকুলিটা ওয়াইডেন হলো, এবং এই ক্যানালিকুলির এখানে আমাদের এই ভেসিকলটা গেল, ভেসিকলটা গিয়ে ভেসিকলটা এখানে নিয়ে যায়, ভেসিকলটা এখানে গেল, এর মেমব্রেনের সাথে এর এখানে কি কি আছে, এখানে যে প্রোটন পাম্প আছে, দুইটা কালার দিয়ে দেখাচ্ছে আলফা বিটা। এরপরে এই মেমব্রেন আর এই মেমব্রেন তারা কি হবে, ফিউজ হবে, একসাথে অ্যাটাচ হয়ে ফিউজ হবে। ফিউজ হয়ে ফাইনালি আমাদের এই প্রোটন পাম্পটা এখানে লেগে যাবে। এটা হচ্ছে আলফা পার্ট, অনেক বড়, 8-9 বার এটাকে ক্রস করে, আর এইখানে হচ্ছে আমাদের বিটা পার্ট। ওকে, এই হয়ে গেল আমাদের, এটাই হচ্ছে প্রোটন পাম্প, এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন পটাশিয়াম ATPase। ওকে, তাহলে কি বুঝলাম এখন? বুঝলাম যে অ্যাসিটাইলকোলিন প্রোটন পাম্প তৈরিতে ফরমেশন হেল্প করে, গ্যাস্ট্রিন প্রোটন পাম্প ফরমেশনে হেল্প করে, এই যে আমাদের হিস্টামিন প্রোটন পাম্প ফরমেশন অ্যাম্প্লিফিকেশনে
হেল্প করে। তার মানে এরা প্রোটন পাম্প তৈরিতে হেল্প করছে। আর প্রোটন পাম্প যখনই এমবেডেড হবে বেশি বেশি, তখন এই প্রোটন পাম্প কাজ করবে এবং প্রোটনগুলোকে, যখন বেশি প্রোটন তৈরি হবে প্রোটনগুলো তখন এর সাথে বাইন্ড করবে এবং এটিপি হাইড্রোলাইসিস হয়ে ওটা বের করে দেবে, আগের মেকানিজম যেটা দেখাচ্ছি। ওকে, তাহলে এটা, এই সিগন্যালটা আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম এবং ভেগাস নার্ভের মাধ্যমে এটা হয়। হঠাৎ এখন দেখেছি যে এখানে HCl, এখানে প্রোটনের পরিমাণ বেশি আছে, সো এখন এখানে এটাকে অ্যাসিডিক কন্ডিশন প্রপারলি আছে, যে খাবার খেয়েছি সেটা ওকে, এখন আমার কমানো লাগবে। ইনস্ট্যান্টলি আমাদের নার্ভ সিগন্যাল, ভেগাস নার্ভ বা এন্টেরিক নার্ভাস সিস্টেম ইনস্ট্যান্ট সিগন্যাল পাঠাবে আমাদের যে এই জি সেলকে, ডি সেলকে। হ্যাঁ, এই ডি সেল আমাদের মূলত দুই জায়গায় আছে বলছি আমরা, যে আমাদের যে কর্পাস যেটা বডি, এবং আছে আমাদের অ্যান্ট্রম, দুই রিজনেই। এই ডি সেলকে যখন সে অ্যাক্টিভেট করবে, ডি সেল তখন ইনস্ট্যান্টলি আমাদের এই যে জিআই এটাকে অ্যাক্টিভেট করে এখান থেকে, যেহেতু অ্যাডেনাইল সাইক্লেজ, হ্যাঁ, তাকে বাধা দিয়ে এই পুরো প্রক্রিয়াটাকে বাধা দেবে, কারণ ইনহিবিটরি। হ্যাঁ, অ্যাডেনাইল সাইক্লেজকে বাধা দিবে, এখান থেকে সাইক্লিক এমপি তৈরি হবে না, এই প্রক্রিয়াগুলো হবে না। এটা একটা ব্যাপার। আবার কি, এই যে সোমাটো স্ট্যাটিন, হ্যাঁ, এটা এই গ্যাস্ট্রিনকে বাধা দিবে এবং পরবর্তীতে এই পাথে আর হবে না, অর্থাৎ এন্ডোক্রোমাফিন সেল অ্যাক্টিভেট হবে, এগুলো হবে না। অর্থাৎ সোমাটো স্ট্যাটিন এটা একেবারে পুরো বিষয়টাকে সাডেনলি শাটডাউন করে দেবে। ইনস্ট্যান্টলি প্যারাটাল সেলের ভিতরে সে জিআই, জি প্রোটিন কাপল রিসেপ্টর জিআই, এটার মাধ্যমে পাথরের মাধ্যমে একে ব্লক করবে, আবার এইদিকেও বাধা দেবে। ওকে, সো এইভাবে কাজ করে আমাদের হচ্ছে প্রোটন পাম্প, এবং এভাবে পটেনশিয়াল তৈরি হয়। আর নিচে যে আমাদের ইন্টেস্টিনাল ব্যাপার আছে, সেখানে আমাদের বিভিন্ন ধরনের সেল আছে, কে সেল আছে, এস সেল আছে, বিভিন্ন ধরনের সেল, তারা আমাদের নেগেটিভ ফ্যাক্টর রিলিজ করে, ইনক্রিয়েটিন সিক্রেটিন রিলিজ করে এই সেল সিক্রেশন তৈরিতে বাধা দেয়। ওকে, তাহলে আমরা এখন কি বুঝলাম আসলে? এত জটিল মনে হচ্ছে বিষয়। আমরা খুব সিম্পল এখন সামারাইজ করার চেষ্টা করব, যে নর্মালি আমাদের প্যারাটাল সেলের মেমব্রেনে, হ্যাঁ, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রোটন পাম্প থাকে না। আরেকটা জিনিস বলে ফেলি, যে প্রোটন পাম্প যে খালি একবার তৈরি হলো দিয়ে সারা জীবন থেকে যাবে তা না। এটা প্রোটিনের নিজস্ব লংজিভিটি আছে, সার্টেন টাইম পরে সেটা ওখান থেকে ডিগ্রেড হয়ে যাবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, যে একটা প্রোটন পাম্প শুধুমাত্র একবার প্রোটনকে পাম্প আউট করে, হ্যাঁ, সে ওখান থেকে ডিটাচ হয়ে যাবে, বিষয়টা এরকম না। এটা সাইক্লিক পদ্ধতিতে হয়। হুম, এখন বিষয় হচ্ছে যে এই প্রোটন পাম্পগুলো কাজ করার, যখন তাদের বয়স শেষ হয়ে যাবে, হ্যাঁ, লাইফ স্প্যান শেষ, তখন এই প্রোটন পাম্প ভিতরে ঢুকে যাবে এবং লাইসোজাইম এনজাইম তাকে ডিগ্রেড করে ফেলবে। ওকে, তো তাহলে আমাদের প্রোটন পাম্পের একটা লাইফ সাইকেল আছে। প্রোটন পাম্প সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আমাদের যদি মেমব্রেনে না থাকে, তাহলে সাফিসিয়েন্ট অ্যাসিড সিক্রেশন করবে না। সেই ক্ষেত্রে এইগুলো প্রপারলি কতগুলো প্রোটন পাম্প তৈরি করতে হবে, সেই বিষয়গুলো কমপ্লিটলি এই দিক থেকে রেগুলেট হচ্ছে। এটা হচ্ছে অন্যতম ব্যাপার। এখন আমরা চলে আসবো ড্রাগের ক্ষেত্রে। চলে আসবো তিন ধরনের ড্রাগ। একটা হচ্ছে H2 ব্লকার, আমরা বলছি প্রোটন পাম্প ইনহিবিটরস, আর আমরা একটা বলেছি যে পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার্স। হ্যাঁ, H2 ব্লকারের ক্ষেত্রে আমরা র্যানিটিডিন, ফ্যামোটিডিন, এগুলা জানি। আমরা পিপিআই এর ক্ষেত্রে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ইসোমিপ্রাজল এগুলো জানি। আমরা এই যে পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকারের ক্ষেত্রে আমরা জানি ভোনোপ্রাজল, আমরা জানি টেগোপ্রাজল, রেবিপ্রাজল, এরকম। এখন আমরা এই ড্রাগগুলোর কথা বলছি। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে আমাদের যে অ্যাসিড সিক্রেশনের জন্য গ্যাস্ট্রিন এবং আমাদের যে
অ্যাসিটাইল কোলিন, এরা কিন্তু অ্যাসিড সিক্রেট করতে পারে, কিন্তু ভেরি স্লো মোশনে কম। এখানে 60-70% রোল প্লে করে কিন্তু আমাদের হিস্টামিন। ওকে, সো এই হিস্টামিন কে আমরা ব্লক করি। তাহলে আমরা যদি হিস্টামিন ব্লকার, H2 ব্লকার, তাহলে এই যে এইখানে ব্লকার, হ্যাঁ, আমরা এই জায়গাটাকে যদি ব্লক করি, অর্থাৎ এইটার কম্পিটিটর দিয়ে দিই, হিস্টামিন এখানে বাইন্ড না করে যদি আমাদের যে রেনিটিডিন, ফ্যামোটিডিন এখানে এসে বাইন্ড করে, তাহলে এই রিসেপ্টরের কনফর্মেশনাল চেঞ্জ হবে না, আমাদের জিএস অ্যাক্টিভেট হবে না, এগুলো হবে না, ফলে ফসফোরাইলেশন হবে না, ট্রান্সলোকেট হয়ে এখানে আমাদের মেমব্রেনে এমবেডেড হবে না, অর্থাৎ প্রোটন পাম্প আমাদের ফর্মেশন হচ্ছে না, ক্যারনিকুলাস এক্সপ্যান্ড হচ্ছে না। এবার আসি আমরা পিপিআই, অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর। এটা মূলত আমাদের কাজ করে যে আমরা যে খাচ্ছি, ব্লাডে যাচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট যে প্রোটন পাম্প ইনহিবিটর, ওরা প্রোড্রাগ ফর্মে আমরা নেই, এরা অ্যাসিড ছাড়া অ্যাক্টিভ হবে না, আবার অ্যাসিডিক কন্ডিশনে ডিগ্রেড হয়ে যায়। এই জন্য আমরা এন্টারিক কোট করি, বা ওই যে আমাদের পিলেট ফর্ম তৈরি করে দিই, এটা ইন্টেস্টাইনে যায়, অ্যাবজর্ব হয়, তারপরে ব্লাডে যায়, ব্লাড থেকে ঘুরে ব্লাডের মাধ্যমে চলে যায় প্যারাটাল সেলে, প্যারাটাল সেল থেকে বের হয়ে এই যে ক্যানালিকুলি রিজনে আসে, ক্যানালিকুলি রিজনে অ্যাপিক্যাল মেমব্রেনের এই ফাঁকা জায়গাতে, এখানে হাইলি অ্যাসিডিক কন্ডিশন থাকে, এই অ্যাসিডিক কন্ডিশনে এরা অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, তাহলে পিপিআই আমাদের প্রোডাক্ট ফর্মে থাকে, তারপরে অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেটের কন্ডিশন হচ্ছে আমাদের বেসিক্যালি এটাকে আমরা সালফেনামাইড, এই সালফেনামাইড ফর্মে, অর্থাৎ সাইক্লিক সালফেনামাইড ফর্মে এটা হাইলি অ্যাক্টিভ হয়। হ্যাঁ, ডাবল প্রোটনেটেড হয়, প্রথম প্রোটনেটেড, এবং এখানে সালফেনিক অ্যাসিড, তারপরে হয় সালফেনামাইড, অর্থাৎ আমাদের এই অ্যাক্টিভ ফর্ম সাইক্লিক সালফেনামাইড, এটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এবং এরা এই যে লুমিনাল পার্ট দিয়ে আমাদের যে আলফা রিজন, এই আলফার এখানে সিস্টিন অ্যামিনো অ্যাসিড আছে, এই সিস্টিন অ্যামিনো অ্যাসিডের সাথে, হ্যাঁ, এই সিস্টিন অ্যামিনো অ্যাসিডের সাথে ডাইসালফাইড বন্ড তৈরি করে, ডাইসালফাইড বন্ড তৈরি করে এরা কোভ্যালেন্টলি, অর্থাৎ পার্মানেন্টলি বাইন্ড করে। তার মানে এই সালফেনামাইড এখানকার সিস্টেইনের সাথে পার্মানেন্টলি বাইন্ড করে ডাইসালফাইড বন্ড দিয়ে। আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, এটাকে ধরছি সালফেনামাইড এবং অ্যাক্টিভ ফর্ম, এর সাথে বাইন্ড করলো একেবারে কোভ্যালেন্টলি, এবং বন্ড হলো ডাইসালফাইড। সালফারটা কোথেকে আসছে? সিস্টাইন থেকে, সিস্টাইন অ্যামিনো অ্যাসিড সালফার ক্যারি করে ইউনো, এবং এটা কোভ্যালেন্টলি বন্ড করলো, জন্মের মতো বাইন্ড করলো, এবং এরা এই প্রোটন পাম্পটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ এই সালফেনামাইড, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম অফ দ্য পিপিআই, এরা পার্মানেন্টলি কোভ্যালেন্টলি বন্ড করে এবং ফর টাইম বিং এটাকে ছেড়ে দেয়, কিন্তু এই প্রোটন পাম্প একদম ইনঅ্যাক্টিভ হয়ে যায়। পরবর্তীতে প্রোটন পাম্প ভিতরে গিয়ে হাইড্রোজেন আয়নের মাধ্যমে ডিগ্রেড হয়ে মেটাবলিক হয়ে বেরিয়ে যায়। তাহলে এটা আমরা দেখছি যে প্রোটন পাম্প ইনহিবিটর একটা বিষয়, যে এরা প্রোড্রাগ ফর্মে নিতে হয়, এন্টারিক ফর্মে নিতে হয় কোটেক্ট করে, এবং এরা ব্লাডে গিয়ে অ্যাবজর্ব হয়ে আবার ফিরে আসে প্যারাটাল সেলের ভিতর দিয়ে ঢুকে এই লুমিনাল রিজনে, অর্থাৎ ক্যানালিকুলি পার্টে এসে অ্যাসিডিক কন্ডিশনে এরা ডাই প্রোটনেটেড হয়, অর্থাৎ ডাবল প্রোটনেটেড হয়ে সালফেনামাইড ফর্মে অ্যাক্টিভ হয়ে এরা, হ্যাঁ, লুমিনাল অ্যাপিক্যাল মেমব্রেনের লুমিনাল পার্ট দিয়ে আলফা রিজনের সিস্টিন প্রোটিনের সাথে কোভ্যালেন্টলি বন্ড ফর্ম করে পার্মানেন্টলি, অর্থাৎ ইরিভার্সিবল ওয়েতে ওর সাথে বাইন্ড করে প্রোটন ফর্মটাকে ইনহিবিট করে। ওকে, সো এই হচ্ছে একটা ব্যাপার। এবার আমরা আসছি যে পিক্যাপস, অর্থাৎ আমাদের পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার্স, যেটা ভোনোপ্রাজান বা টেগোপ্রাজান বা হেভিপ্রাজান যেগুলো বলতেছি, এই প্রাজান থাকবে, এই প্রাজান গুলো বেসিক্যালি বাইন্ড করে, এই যে আমরা আগেই বলছিলাম যে এখান দিয়ে প্রোটন বের হয় আর এখান দিয়ে পটাশিয়াম ঢোকে, পটাশিয়াম বাইন্ডিং সাইটে
অর্থাৎ এই পটাশিয়াম বাইন্ডিং, আমি এটাকে ব্লু কালার দিই, এই পটাশিয়াম বাইন্ডিং সাইটে বাইন্ড করে। হ্যাঁ, কোন ক্ষেত্রে কোন সময়ে এই আসলে একটু কথা বলে নিই, এই পিপিআই এবং এটা এরা কিন্তু E2 ফেজে কাজ করে। হ্যাঁ, মনে আছে E2 ফেজ, E1 আগে যে বলছিলাম, তো E2 ফেজে কাজ করে, E2P ফেজে, অর্থাৎ একেবারে যখন অ্যাক্টিভ সাইটটা, অর্থাৎ মানে আমাদের লুমিনাল পার্টে যখন অ্যাক্টিভ সাইটটা থাকে, পটাশিয়াম বাইন্ডিং সাইট, হ্যাঁ, অর্থাৎ আমাদের প্রোটন রিলিজিং সাইটটা যখন এদিকে থাকে আর প্রোটন অ্যাকসেপ্টর সাইট এদিকে যখন, তখন এটা E1 ফেজ। তাহলে এই যে E2P বা E2, এই দুই ফেজেই কিন্তু কাজ করে। পটাশিয়াম বাইন্ডিং সাইটে আমাদের এই যে ঘনপ্রাজন এগুলো বাইন্ড করে, ফলে এই পটাশিয়ামটা ভিতরে ঢুকতে পারে না। আর পটাশিয়াম যদি ভিতরে না ঢুকে, তাহলে এই যে E2 থেকে এই ফসফেট গ্রুপ ডিফসফোরেট হয় না, কনফর্মেশনাল চেঞ্জ হয় না, এবং সেটা E1 ফেজে আর কনভার্ট হতে পারে না। অর্থাৎ এই যে প্রোটন পাম্পটা, এটা যে আবার অ্যাক্টিভলি কাজ করবে, সেটা হতে বাধা দেয়। এটা হচ্ছে এই বনপ্রাজান এগুলো। তাহলে কোথায় বাইন্ড করছে? পটাশিয়াম যেখানে বাইন্ড করে সেখানে। এই জন্য তার নাম হয়েছে পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার। অর্থাৎ পটাশিয়াম বাইন্ডিং সাইটে পটাশিয়াম বাইন্ড করার আগে সে বাইন্ড করে ফেলে। পটাশিয়াম বাইন্ড করলে তো রিসাইক্লিং হয়ে যেত, কিন্তু রিসাইক্লিং এ বাধা দিয়ে দিল। এটার একটা সুবিধা যে এরা প্রোডাক্ট না, এরা অ্যাবজর্পশন হয়ে ব্লাডের মাধ্যমে এখানে আসে। এরাও অ্যাপিক্যাল লুমিনাল পার্ট দিয়ে অ্যাপিক্যাল মেমব্রেনের সাথে যে প্রোটন মেমব্রেনের আছে সেখানে বাইন্ড করে, বাট এরা প্রোডাক্ট না। আর কি, যে এরা এখানে যে বাইন্ড করে, এরা পটাশিয়াম বাইন্ডিং সাইটে বাইন্ড করে, এরা পার্মানেন্টলি, অর্থাৎ একেবারে কোভালেন্টলি, একেবারে ইরিভার্সিবল হইতে বাইন্ড করে না, অর্থাৎ রিভার্সিবল হইতে ফর টাইম বিং বাইন্ড করে। এই হচ্ছে বিষয়। আমরা পরবর্তী ভিডিওতে H2 ব্লকার, পিপিআই এবং পিক্যাপস এগুলো নিয়ে বিস্তারিত কম্পারেটিভ আলোচনা করব ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভে। ওকে, সো আমি নিজে বুঝতেছি ভিডিও অনেক বড় হয়ে গেল। এত বড় ভিডিও দেখার ধৈর্য ধরার ক্ষমতা খুব কঠিন থাকে সবার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে এত কথা বলা হলো, হ্যাঁ, মাথা তো জ্যাম লেগে যাওয়ার কথা। তো সব মিলিয়ে জ্যামটা ছুটানোর জন্য আমরা জাস্ট ধাপে ধাপে বিষয়টাই করব। আমরা নিউরাল, অর্থাৎ সেফালিক, গ্যাস্ট্রিক এবং আমাদের যে ইন্টেস্টিনাল ফেজে কিভাবে হয়, এরা প্যারাটাল সেলটাকে ধরবো, প্যারাটাল সেলে মেমব্রেনে কি কি রিসেপ্টর থাকে, কারা কারা বাইন্ড করে এবং ওরা কোন সেল থেকে তৈরি হয় সেটা চিন্তা করব। প্যারাটাল সেল নর্মাল অবস্থায় কেমন থাকে এবং অ্যাক্টিভেটেড অবস্থায় কেমন হয়, প্রোটন পাম্প কি আগে থেকেই থাকে নাকি প্রোটন পাম্প তৈরি হয়ে এমবেডেড হয়ে তৈরি হয়, এই প্রোটন পাম্পটা কখন অ্যাক্টিভেট হয়, কখন কাজ করে, হ্যাঁ, সেই বিষয়গুলা। আমরা যে অ্যাসিড করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় বলি, আজকে আমরা জানলাম যে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মে থাকে না, অর্থাৎ এখানে প্রোটন বের হয়ে হাইড্রোনিয়াম আয়ন হয়, আর ওই যে লুমিনাল যে ফ্লুইড, সেখানে জুস, সেখানে যে আমাদের হাইড্রোনিয়াম আয়ন, প্রোটন এবং ক্লোরাইড আয়ন মিলিয়ে যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে, এই জন্য এটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, আর এই জন্য আমরা অ্যাসিড সিক্রেশন বলি। ওকে, তো এতগুলো বিষয় মাথা নিতে হবে। ফাইনালি আমাদের এখানে H2 ব্লকারের H2 কে ব্লক করতে হবে বাই অ্যান্টিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন দিয়ে। আমাদের পিপিআই, ওমিপ্রাজল, ইসোমেপ্রাজল, র্যাডিপ্রাজল, প্যান্টোপ্রাজল, সেগুলো দিয়ে একে পার্মানেন্টলি ব্লক করতে হবে। আর আমাদের ফাইনালি হচ্ছে পিক্যাপস, অর্থাৎ মোনোপ্রাজল, ট্যাগোপ্রাজল, এগুলো আমাদের পটাশিয়াম যে বাইন্ডিং সাইটে বাইন্ড করে, এই কম্পিটিটিভ পটাশিয়াম বাইন্ডিং বাধা দিয়ে প্রোটন পাম্পের রিসাইক্লিং এ বাধা দেয়। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল আমাদের আলোচনা। সো থ্যাংক ইউ